আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যেটা বিষয় আলোচনা করব সেটা হলো পার্ট অফ স্পিচ বা যেটাকে বাংলায় বলছে পদ। তো এটি সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। এখন আমাদের জানতে হবে যে পার্ট অফ স্পিচ জিনিসটা কী। হ্যাঁ, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক অংশ বা শব্দকে পার্ট অফ স্পিচ বলে। হ্যাঁ, মানে একটা বাক্যে যতগুলো ওয়ার্ড ব্যবহৃত হয় প্রত্যেকটা কোনো না কোনো পার্ট অফ স্পিচ রয়েছে। যদি একটা উদাহরণ দেখি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়। মৌরি ওয়েন্ট টু ইউনিভার্সিটি। দেখো, মৌরি আরেকটা মানে পার্ট অফ স্পিচ, ওয়েন্ট টু ইউনিভার্সিটি, প্রত্যেকটা পার্ট অফ স্পিচ আলাদা আলাদা। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু পার্ট অফ স্পিচ। তো ওটাই সংজ্ঞায় বলা হয়েছিল যে বাক্যে ব্যবহৃত, এই যে বাক্যে ব্যবহৃত হয়েছে এটা একটা বাক্য। তো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ, এগুলো প্রত্যেকটা কিন্তু অর্থবোধক শব্দ বা ওয়ার্ড। হ্যাঁ, ওইগুলোকে আমরা বলবো পার্ট অফ স্পিচ। আশা করি বুঝতে পেরেছো। নিচে এখানে লেখা আছে আবার যে এখানে মৌরি, ওয়েন্ট টু, ইউনিভার্সিটি, এখানে প্রত্যেকটি ওয়ার্ড এক একটি পার্ট অফ স্পিচ। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তো চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, আমরা ওখানে পার্ট অফ স্পিচ সম্বন্ধে একটু টের পেয়েছি যে পার্ট অফ স্পিচ জিনিসটা আসলে কি। এখন আমাদের জানার পালা যেটা হচ্ছে যে নাউন আসলে পার্ট অফ স্পিচ আসলে কত প্রকার। তো পার্ট অফ স্পিচ সর্বমোট হচ্ছে 8 প্রকার। ওকে, কি কি সেগুলো? ফার্স্টে হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আজকে আমরা শুধুমাত্র নাউনের আলোচনা করব, পরবর্তী ক্লাসে এগুলো আলোচনা হবে। তো এখন আমরা সবগুলো একটু করে ধারণা নেব। ওকে, ফার্স্টে নাউনের জায়গায় আসি। তো নাউন মানে কোনো কিছুর নাম, এটা তোমাকে ফার্স্টে মনে রাখতে হবে। সেটা হতে পারে কোনো মানুষের নাম, কোনো বস্তু, জায়গা বা ধারণার নাম। মানে কোনো কিছুর নাম হলেই সেটা কিন্তু নাউন হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো, নাউনটা ক্লিয়ার হয়েছে। সেকেন্ড যেটা আসছে বলছে নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ যে বসে সেটি হচ্ছে প্রোনাউন। মানে নাউনের যেখানে নাউন বসানোর কথা সেখানে নাউন না বসে যদি অন্য ওয়ার্ড বসাই তাহলে সেটা কিন্তু প্রোনাউন হয়ে যায়। প্রোনাউন কিন্তু নাউনের অবস্থানে বসতে পারে। মানে নাউনের পরিবর্তিত ব্যবহৃত শব্দ বা পরিবর্তে ব্যবহৃত শব্দ। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার এখানে আমি যদি একটা উদাহরণ দিই নাউনের, তাহলে বললাম করিম। করিম একটা কি নাউন। করিমের যদি প্রোনাউন বলি তাহলে কি বলবো? হি বলবো। এই হিটা হচ্ছে কিন্তু প্রোনাউন। ওকে, নাউনের পরিবর্তে বসে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি বলছে? নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব বা মডিফাই করে। মানে এই যে নাউন দেখলাম, নাউন আর প্রোনাউন, এই নাউন আর প্রোনাউনকে মডিফাই করবে বা ডেসক্রাইব করবে, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আমি বললাম রহিম ইজ গুড বয়। এই যে গুড বয় কাকে মডিফাই করছে? বয়, রহিম। রহিম ইজ গুড বয়। এই যে গুড বলছি কার সম্বন্ধে মডিফাই করছে? এখানে নাউনের। তো এটাই প্রোনাউনও হতে পারে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। এবার আসি ভার্ব। ভার্ব মানে কোনো কিছু কাজ করা বোঝাবে, হওয়া বোঝাবে, সেগুলো হচ্ছে ভার্ব। যেমন গো, ইট, এগুলো সবগুলো কাজ, যেটা হচ্ছে ভার্ব। ওকে, এবার আসি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? ভার্ব, অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অন্য একটি অ্যাডভার্বকে ডেসক্রাইব বা মডিফাই করে। আমরা একটু আগে কী দেখলাম? নাউন অ্যান্ড প্রোনাউনকে মডিফাই করছিল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর অ্যাডভার্ব কি মডিফাই করছে? এই ভার্বকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, আর আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করছে। মানে একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, একটা ভার্বকে মডিফাই করতে পারে, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে।
এটাই হচ্ছে অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছো। যখন আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব তখন আরও বেশি বুঝতে পারবে, আমরা শুধু এখানে সংক্ষেপে দেখাচ্ছি। ওকে, এখন তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কি? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য একটি শব্দকে মডিফাই করে বাক্য গঠন করে। হ্যাঁ, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য একটি শব্দকে মডিফাই করে, হ্যাঁ, মডিফাই করে বাক্য গঠন করে। তারপর হচ্ছে কনজাংশন। কনজাংশন কি? ওয়ার্ডস, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ এগুলোকে যুক্ত করে, দুটো সেন্টেন্সকে যুক্ত করে, এগুলো হচ্ছে ক্লজ, সরি, কনজাংশন। এগুলো হচ্ছে কনজাংশন, দুটো বাক্য, দুটো শব্দ, দুটো ফ্রেজ এগুলোকে যুক্ত করবে, এটা হচ্ছে কনজাংশনের কাজ। তারপর আসে ইন্টারজেকশন। ইন্টারজেকশন অনুভূতি প্রকাশ করবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা এখানে সংক্ষেপে একটু এটা ধারণাটা দিলাম। এখন নেক্সট স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, আমরা ফার্স্টে বলেছিলাম আজকে শুধু আমরা নাউন নিয়ে আলোচনা করব। নাউনের যতগুলো নিয়ম আছে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে দেখো যে নিয়মটা আছে সেটা হচ্ছে হেয়ার, অ্যাডভাইস, মানি, এগুলো হচ্ছে নাউন। হ্যাঁ, এই নাউনগুলো সর্বদা কিন্তু সিঙ্গুলার। হ্যাঁ, আর এস বা ইয়েস যুক্ত হবে না, কারণ সিঙ্গুলারের সাথে তুমি এস বা ইয়েস যুক্ত করতে পারবে না। যদি পুরা করতে চাও তবেই আমরা ইয়েস বা এস যুক্ত করে পারি, কিন্তু হেয়ার, অ্যাডভাইস, মানি এগুলো সর্বদা হচ্ছে কি সিঙ্গুলার, তাই এর শেষে মানে এগুলোর সাথে কখনোই এস বা ইয়েস যুক্ত করতে পারবো না। আশা করি এই নিয়মটা বোঝা গেছে। সেকেন্ড নিয়মে আসি, বলছে কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার হয়। ওকে, যেমন টিম, হ্যাঁ, গ্রুপ অফ স্টুডেন্টস। যেহেতু অনেক ব্যক্তি থাকলেও টিম একটি হয়, তাই না? টিম কিন্তু একটি হয়, একটি টিমের মধ্যে কিন্তু অনেকজন থাকতে পারে, কিন্তু টিম হচ্ছে একটা। এগুলো সাধারণত সিঙ্গুলার হয়, এতে ব্যতিক্রমও রয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখব যে নাউন দিয়ে যদি দৈর্ঘ্য, পরিমাপ, টাকা, ওজন বা সংখ্যা নির্দেশিত হয় তাহলে একের অধিক সংখ্যার ক্ষেত্রেও নাউনের শেষে এস বা ইয়েস যুক্ত হয় না। আমরা যদি উদাহরণ দেখি তাহলে ভালো বুঝতে পারবো। যেমন ফুট, মিটার, পেয়ার, ডজন, ইয়ার, 100, 1000, মিলিয়ন এগুলোর সাথে কখনোই কিন্তু এস যুক্ত করা যাবে না, বা এস বা ইয়েস যুক্ত করা যাবে না। এগুলো ওয়ার্ড মুখস্থ রাখতে হবে, জেনে রাখতে হবে যে এগুলোর সাথে কখনো এস বা ইয়েস যুক্ত হয় না, এগুলো সর্বদা সিঙ্গুলার। আচ্ছা, নেক্সটে আসি। নেক্সট আছে জুরি, পাবলিক, টিম, কমিটি, গভর্নমেন্ট, হ্যাঁ, অডিয়েন্স ইত্যাদি শব্দ যখন কালেকটিভ থাকবে তখন সিঙ্গুলার, আর যখন ডিভাইডেড থাকবে তখন হবে প্লুরাল। মানে এই শব্দগুলো সিঙ্গুলার হতে পারে এবং প্লুরালও হতে পারে। যখন কি হবে, সিঙ্গুলার থাকবে, সিঙ্গুলারও থাকতে পারে, আবার কি বলছে এখানে, তখন বলছে অডিয়েন্স ইত্যাদি শব্দগুলো যখন কালেকটিভ থাকবে, যখন এরা কালেকটিভ নাউন থাকবে তখন এরা কিন্তু সিঙ্গুলার হবে, আর যখন ডিভাইডে থাকবে তখন এরা প্লুরাল। ওকে, আচ্ছা, এই নিয়মটা দেখো, আইদার অর, নাইদার নর, অ্যান্ড অর। যুক্ত বাক্যে, এগুলো কিন্তু বাক্যে যুক্ত করে, দুটো বাক্যকে যুক্ত করে প্রোনাউনের ইউজেস সিঙ্গুলার হয়। আচ্ছা, 2 নম্বরটা দেখি। জীবিত ব্যক্তির ক্ষেত্রে হুজ এবং জীবহীন বস্তুর ক্ষেত্রে হুইচ ব্যবহার করা হয়। এগুলো বেসিক ইনফরমেশন আমরা এই ক্লাসের মধ্যে দিলাম। আচ্ছা, তারপরে কি বলছে, নন কাউন্টেবল নাউন গণনা করা যায় না। নন কাউন্টেবল মানে গণনা করা যায় না, যেমন কি মিল্ক, ওয়াটার, হেয়ার, এগুলো কিন্তু আমরা গুনতি করতে পারবো না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। বা এটাকে আনকাউন্টেবল নাউন বলছি, এটাকে নন কাউন্টেবল নাউনও বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা,
এখন দেখব কাউন্টেবল নাউন, যেগুলো গুনতি করা যাবে। যে কাউন্টেবল নাউন হচ্ছে সেগুলো যেগুলো গণনা করা যাবে, যেমন কি গ্লাস অফ মিল্ক, আ গ্লাস অফ ওয়াটার, এগুলো আমরা গুনতি করতে পারবো। আচ্ছা, তারপরে কি আছে, পরিমাণে বেশি বোঝাতে নন কাউন্টেবল নাউন অ্যান্ড কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যথাক্রমে মাছ এবং ম্যানি ব্যবহার করতে পারবো বা ব্যবহার করা হয়। আমরা নন কাউন্টেবল যেগুলো গুনতি করতে পারবো না সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু বেশি বোঝাতে মাছ আর ম্যানি ইউজ করতে পারি। তো এখানে একটা জেনে রাখতে হবে, এই মাছ বসবে আনকাউন্টেবল নাউনের জন্য বা নন কাউন্টেবল নাউনের জন্য, আর ম্যানি বসবে শুধুমাত্র কাউন্টেবল নাউনের জন্য। আশা করি এটা বুঝতে পেরেছ। ওকে, তারপরে হচ্ছে পরিমাণে কম বোঝাতে সেম এটা নিয়মটা যে কাউন্টেবল নন কাউন্টেবল নাউনের সাথে যুক্ত করতে হবে লেস, আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফেওয়ার। এটা ইউজ করলে কিন্তু কম পরিমাণে বোঝা যাবে নাউনটা। তো আজ এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থেকো। আর ক্লাসটা তোমাদের যদি উপকারে আসে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। এরপরে আমরা যেটা ক্লাস নিয়ে আসবো সেটা হচ্ছে প্রোনাউন। আমরা নাউন নিয়ে আলোচনা করলাম, তারপরে আলোচনা করব প্রোনাউন সম্বন্ধে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।